আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সদস্য দিনরাত পরিশ্রম করে দলের জন্য রাজেশ ব্যানার্জি উপস্থিত আছেন মঞ্চে। রমেশ হালদার অত্যন্ত গুণী মানুষ, বয়স্ক মানুষ, দীর্ঘদিন কংগ্রেস করেছেন। তারপর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল গঠন করেন তখন থেকেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা শক্ত হাতে ধরে নিয়েছেন। এবং আপনারা দেখবেন যখন সকালে এই তিনাথ কলোনির চালের দোকানে একজন মানুষ চিৎকার করে করে কিছু বলছে, পেপারটা পড়ছে আর চিৎকার করছে, সে হচ্ছে আমাদের রমেশ মামা। কারণ তিনি সহ্য করতে পারেন না এই জুমলাবাজদের মিথ্যে কথা, সেগুলো সহ্য করতে পারেন না, সেই জন্যই তিনি সবার সামনেই প্রতিবাদটা করেন। আছেন নিরঞ্জন দেব, অত্যন্ত আমাদের, ইনিও দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী, নেতা আমাদের তিনাথ কলোনিতে। এটা একটা তিনাথ কলোনি আমাদের তৃণমূল কংগ্রেসের একটা দুর্জয় ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিকরা কিন্তু নেতৃত্ব দিয়েছেন এই অঞ্চল থেকে। ওখানে আমি দেখতে পাচ্ছি উত্তমদা বসে আছেন, তার আগে আমার প্রাক্তন সভাপতি হিমাংশু দাস বক্তব্য রেখেছেন মহিলা সভানেত্রী সিকদা দেবনাথ পলেদি। এছাড়া আমাদের উত্তমদা থেকে বসে আছে ওখানে নানা আমাদের বয়স্ক মানুষ, এবং তিনাথ কলোনির প্রচুর মানুষ এখানে উপস্থিত আছেন। শান্ত ভট্টাচার্য বক্তব্য রেখেছেন। আমি কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, কিন্তু হিমাংশু দাস থেকে শুরু করে সকল বক্তাই আমরা যে অষ্টাদশ যে লোকসভা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী বিদগ্ধ পণ্ডিত, 3 বারের সাংসদ, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় সমর্থনে আমরা প্রচার করতে আজকে মাইকে আপনাদের সামনে কিছু কথা বলছি। বিস্তারিত বক্তব্য বলে দিয়েছেন, তার কাজ, তার গুণমান, তিনি কি করতে পারেন, তিনি কি বেদিয়াপাড়ার জন্য করেছেন, সব কিছুই বলে দিয়েছেন। আমি শুধু বলবো আমাদের এই অঞ্চলের মানুষদের, আপনারা দেখবেন যখন নির্বাচন আসে, যখন নির্বাচনের সময় উপস্থিত হয়, তখন দেখবেন বিরোধীরা কিছু পয়সা পায়, পয়সার বিনিময়ে তারা রাজনীতির প্রচার শুরু করে। সারা বছর তাদের দেখা যায় না, কালের রোজ 500 টাকা, কারোর 1000 টাকা। দেখবেন এই মুখে তারা একটা বিশৃঙ্খলা করা, দেখবেন রাম এবং বাম দুজনেই একসাথে। আমি সবাইকে খারাপ বলবো না, এখানেও বিজেপি করেন অনেক ভালো মানুষ আছেন, আমি সবাইকেই, সিপিএম করেন অনেক ভালো মানুষ আছেন, কিন্তু এই যে বলল কিছু লাটখোর, কিছু গাঁজা খায়, মদ খায়, এখানে 60টা লেখে লাইনের ওপরে জুয়া খেলে, তারা এসে নেবে আসে, এখানে এসে এলাকাটাকে নষ্ট করার চেষ্টা করে। আমরা যতক্ষণ তৃণমূল কংগ্রেস করি, আমরা এসবকে কোনোদিন বরদাস্ত করব না, কোনোদিন এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দেবো না। আমরা যবে 2011 সালে আমরা ক্ষমতায় এসেছি, অনেক বুকে জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। এখানে আপনাদের সবার মনে আছে সিপিএমের হারমাদ্রা কীভাবে আমার অফিসের সামনে আমাদের বাবাইকে কীভাবে আমার সাথে থাকতো বলে মেরেছে, তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল এই বিকাশটা, এই বিকাশ আলুবাবু, এরা মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। তার ব্রেনে আমাকে চিকিৎসা করাতে হয়েছিল নার্সিংহোমে রেখে। উত্তমদাকে কতবার মারতে হয়েছিল বোধহয় আমার ইয়ত্তা নেই। উত্তমদা যখন ওখানে দোকান থাকতো, বয়ামটা প্রায় হচ্ছে রাজু বাবলা এরা ভেঙে দিত, তার বয়ামগুলো ভেঙে দিত। একটা গরিব মানুষ চায়ের দোকান করে, দুধ বিক্রি করে, এইসব করে খেত। এখানে জোর করে তিনাথ কলোনিতে কিভাবে অত্যাচার করতো সেটা আমরা সবাই জানি। আমাদের বুকে যন্ত্রণা নিয়ে কিন্তু আমরা 2011 সালে যখন ক্ষমতা এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মনে মনে ভেবেছিলাম যে এবার আমরা একটা বদলা নিয়ে দেখাবো। আমাদের ওপর এত অত্যাচার, পরিতোষদার মাথা ফাটা,
এত অত্যাচার আমাদের ওপর। কিন্তু দিদি বললেন, না তোমরা রবীন্দ্রসঙ্গীত বাজাও, আর ডিজে বাজিও না। ওরা অন্যায় করলে আমরা বলেছি আমরা বদল চাই, আমরা বদলা চাই না। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শইতে দল করি, আমরা কারোর কাছে বদলা চাই না। এইখানে আপনারা জানেন তিনাথ কলোনিতে বা এই অঞ্চলে আমার বাবারা দীর্ঘদিন লড়াই করেছেন এই অঞ্চলের জন্য। এই অঞ্চলে কোনোদিন লাইট আসতো না, যদি আমার বাবারা রেলের ইয়েগুলো উৎখাত করতো। সেই সময় অনিল দত্ত সারাক্ষণ পুলিশকে ফোন করছেন, এখানে রেলের বাবারা সারা রাত জেনে রেলের খুঁটি তুলছেন, নাহলে এখানে রেলের রাস্তায় আলো ঢুকতো না, এখানে আলো জ্বলতো না বেদিয়াপাড়ায়। কিভাবে আমরা উন্নয়ন করেছি সেইখানকার থেকে এরা কিন্তু চিরকাল রক্ত শোষণ করে এসছে গরিব মানুষের। আপনারা শান্তিশীলকে তিনাথ কলোনির পুনরাবৃত্তি মনে রাখবেন। শান্তিশীল কত একটা বিদগ্ধ ভালো মানুষ ছিলেন। এখানে ইলেকট্রিক তিনি আনবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। রমেশ মামারা জানেন, উত্তম দ্বারা জানেন, যারা আমাদের পুরনো কর্মীরা জানেন। কিন্তু শান্তিশীলকে এখানে অন্যায়ভাবে চোর বদনাম দিয়ে মেরে এই কলোনি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শান্তিশীলকে যারা পুরনো তারা জানেন। আজকে এখানে যারা হাঁস পোষেন না, হাঁস পোষেন, এই হাঁসগুলো ঘুরে বেড়ায় না, তখন তিনাথ কলোনিতে বেশিরভাগ বেড়ার বাড়ি ছিল। এই বিকুর চেলা বিকাশরা সেই হাঁসগুলোকে মেরে খেয়ে নিত। এই হাঁসগুলো আর এরকম চড়ে বেড়াতে পারতো না। যার বাড়িতে হাঁস থাকতো তাদের পেটে যেত চুল্লুর চাটের সাথে। কি অত্যাচার করত! এই পুকুর খনন, মানুষের কলোনির টাকা, প্রত্যেকটা ঘর থেকে তখনকার দিনে মানুষ কাজের বাড়িতে কাজ করে 1000 টাকা করে প্রত্যেকটা ঘরের মানুষ দিয়েছিল তখন টাকা। কেন টাকা দিয়েছিল? কেন দেবে টাকা? এটা উন্নয়ন করবেন পৌরসভা, কাটবে পৌরসভা, কেন মানুষকে টাকা দিতে হবে? মানুষের উন্নয়ন করবে তো। এখন তো এত উন্নয়ন হচ্ছে, আপনাদের কি তৃণমূল কংগ্রেস কোনোদিন 10 টাকা আপনাদের কাছ থেকে চাইতে যায়? তৃণমূল কংগ্রেসের কোনো ঘর কোনো কর্মীরা গিয়ে চাইতে গেছে আপনারা 200 টাকা দিন, আপনাদের কলোনিতে এই উন্নয়নটা হবে? কেন টাকা দেবে? সেই টাকারও আবার হিসেব দেয়নি। লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে তিনাথ কলোনির প্রতিটা বাড়ির রক্তের মানুষের টাকা লুট করা হয়েছে। সেই টাকা আমরা দৃঢ় প্রকল্প বলতে পারি। আমাদের তৃণমূল কংগ্রেসের কালকে যারা দেখবেন, এই বুড়ো বলে একটা ছেলে বিজেপি করে, সে করতেই পারে। আমি যখন সেদিন রাত্রিবেলা আমি এখানে ছিলাম না, তারকনাথ কলোনিতে সিপিএম পরিবারের একজনের লোক তিনি মারা গেছিলেন। আমি সেখানে মালা দিতে গেছিলাম। আমি মালা দিতে আমার সাথে বোধহয় 20-30 জন ছিল। রাত 11টা বাজে। আমি এখানে ফিরছি, দেখলাম পাপনের সাথে একটা তর্কাতর্কি হচ্ছে। আমি বললাম কি হয়েছে? পাপন বলছে আমাদের যে ফ্ল্যাগগুলো লাগানো আছে তার সাথে জড়িয়ে ওরা বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছে। আমি বললাম এইসব করছিস কেন? অনেক তো জায়গা আছে, সেখানে লাগা, সেখানে ফ্ল্যাগগুলো লাগাই তো, ফ্ল্যাগ লাগানো আছে। এই করে নিজেদের পায়ে পা তুলে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনাথ কলোনি কি কোনো উন্নয়ন সিপিএম দ্বারা হয়েছিল? আপনারা বলুন তো কিভাবে সিপিএম অত্যাচার করেছে প্রতিটা বাড়িতে? তাদের এখন ঠিক আপনাদের কেউ অত্যাচার করে? আমাদের কর্মীরা তো অত্যাচার করতে পারত। আমাদের কর্মীরা কি একটা চড় মেরে দেখেছে? আমাদের অনেক বুকের যন্ত্রণা আছে। আমাদের এখানে শহীদ পরিবারের ছেলে দাঁড়িয়ে আছে, রতন কর্মকার দাঁড়িয়ে আছে, সন্তোষ কর্মকার, তার বাবাকে আমরা হারিয়েছি। বিমল কর্মকারকে আপনারা খুন করেছেন, কিন্তু আমরা কাউকে আপনাদের একটা 11 সাল থেকে আমরা ক্ষমতায় আছি, আপনারা আমাদের একটাকে চাটি মেরে কাউকে দেখিনি। আমরা করতে পেরেছি? আপনাদের বলতে পারবেন যে আপনাদের দুটো চড় মেরেছে? আমাদের কোনো জনপ্রতিনিধি, আমাদের কোনো ছেলে আপনাদের ছোট কথা বলেছে? আপনাদের কোনো আবাস যোজনার ঘর আপনারা পাননি? প্রত্যেক বিরোধী দলকে আমরা আবাস যোজনার ঘরের করে দিয়েছি। আর আপনারা কি করেছেন? 18টা সংসদ, সুকান্ত মজুমদার চিঠি লিখে আপনাদের বিরোধী দলনেতা, আপনাদের রাজ্য সভাপতি বিজেপির, তিনি লিখে আমাদের আবাস যোজনার টাকা 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছেন। 21 সালে রাগ মিটিয়েছেন। আমাদের এই আবাস যোজনা যাদের এই যে এখানে ঘরগুলো পড়ে আছে, কেউ 95,000 টাকা পেয়েছেন, কেউ 1 লাখ টাকা পেয়েছেন, কেউ 45,000 টাকা পেয়েছেন।
সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দিয়েছে বলে সেইটুকু ঘরটা হয়েছে। এখানে আপনারা জানেন এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রজেক্ট। 1 টাকাও দেয়নি 21 সালের পর থেকে, 1 টাকাও দেয়নি, যেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা আর তার ধার ধারব না। এই ইলেকশনের পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাসে এই ঘরগুলোকে সম্পূর্ণ নিজেই দায়িত্ব নিয়ে করে দেবে। আমরা কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান আমাদের দরকার নেই। আমরা যদি 25 লক্ষ কোটি টাকা খরচা করে মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার দিতে পারি, 50 লক্ষ কোটি টাকা খরচা করে আবাস যোজনার ঘরও করে দিতে পারব। আমরা গরিব মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের সরকার। তিনি বুঝেছেন সবাইকে বেকার ভাতা, সবাইকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা করে দিতে হবে। অধিকাংশ মানুষ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাচ্ছেন, গরিব মানুষ বিনা পয়সায় চাল পাচ্ছেন। করোনার সময় কারা ছিল আপনারা বলতে পারেন? আমরা কলোনিতে গিয়ে স্প্রে করেছি, ওষুধ দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, 2 বছর খাওয়ার দিয়েছি। আপনারা বলতে পারেন কেউ ছিল? কেউ এসছে আপনাদের কাছে খোঁজ নিতে? আপনারা কার কাছে গেছিলেন? কাদের সাহায্য পেয়েছিলেন? আমাদের নেতা দয়ময় ভট্টাচার্য করোনায় মারা গেছে, আমাদের 5টা বিধায়ক করোনায় মারা গেছেন। আপনারা দেখাতে পারবেন সিপিএমের কেউ করোনায় মারা গেছে? আপনারা দেখাতে পারবেন বিজেপির কেউ কিছুতে মারা গেছে? আমরা এই অন্যায় অবিচার চাই না। আমরাও সত্যিকারের আমরা রাজনৈতিক দল করি, তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সৈনিকের দল করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব। তিনি বলেন উন্নয়নে করো, উন্নয়নের কথা বলো, মানুষের কাছে বিদ্বেষ, মানুষে দাঙ্গা, মানুষে হানাহানি, এইসব বন্ধ করে দাও। যে বিরোধী দল করে তারও কাজ করে দাও। আপনারা এখানে বলতে পারবেন তিনাথ কলোনিতে প্রচুর বিরোধী মানুষ আছে, আমাদের দল করেন না আমি জানি, কিন্তু কেউ বলতে পারবেন তাই তারা কোনো রকম আমার কাছ থেকে সাহায্য পাননি। কেউ বলতে পারবেন এখানে তো আমি বক্তব্য রাখছি, আসুন স্টেজে এসে, আমার কোনো সাহায্য পাননি তারা। সর্বাগ্রে তাদের আমরা সাহায্য করে দিয়েছি। এটাই আমাদের তৃণমূল কংগ্রেস। আমরা কিন্তু কাউকে কিন্তু আলাদা চোখে দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা চোখে কাউকে দেখেন না, আলাদা চোখে কাউকে মনে করেন না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই জন্যই তৃণমূল কংগ্রেস এত ভোটে যেতে। আজকে ইডি, সিবিআই, বিভিন্ন এনআইএ বিভিন্ন দিয়ে দেখছেন তো, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে বন্দি করে দিয়েছে। তার একটাই অপরাধ, তাকে বলছে নাকি 100 কোটি টাকা সে লিকার থেকে কোম্পানি থেকে টাকা নিয়েছে। আবার সেই লিকার কোম্পানির টাকা, সেই 100 কোটি টাকা দেখাচ্ছে। মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করে দিয়েছে। আগে মনীষ সিসোদিয়াকেও গ্রেপ্তার করে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী দিল্লির। তার একটাই অপরাধ ছিল, দিল্লিতে সুন্দরভাবে বাংলা মিডিয়াম স্কুলগুলো সুন্দরভাবে করে দিয়েছে। তার অপরাধ ছিল এটাই। আমাদের সরকার সবসময় দেখেছেন গরিব মানুষের পাশে থেকে কাজ করে। কিভাবে দেখবেন মিড ডে মিলগুলো চলছে, আমরা সমস্ত রকম পরিষেবা আপনাদের দেখছি। ওয়ার্ড থেকে আপনারা রেশন কার্ড পর্যন্ত করে নিতে পারছেন। আজকে আপনাদের সমস্ত কাজ তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে। আজকে অধ্যাপক সৌগত রায় আপনারা যখন ডাকেন তখন পান, বাড়িতে আসেন। আমাদের বিধায়ক, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যান প্রতি সপ্তাহে 1 দিন করে দক্ষিণ দমদম পৌরসভায় বসেন মানুষের অভাব অভিযোগ শুনতে। আপনিও যেতে পারেন আপনার অভাব অভিযোগ জানাতে। তার কাছে যদি আপনি অভাব অভিযোগ জানান, সঙ্গে সঙ্গে তিনি সেটাকে সলভ করে দেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি কোনোদিন বিধায়ককে দেখেছিলেন? আপনারা কি এখানে তো দীর্ঘদিন বামফ্রন্টের বিধায়ক ছিল, তাকে দেখেছেন চোখে? আপনাদের তো আগেও 9 সালের আগে থেকে দীর্ঘদিন সাংসদ ছিল, তাদেরকে চোখে দেখেছেন? দেখেননি। আপনারা দেখেছেন এবং কাজ পেয়েছেন যার কাছে, সে হচ্ছে সৌগত রায়। আমরা এই অত্যাচার চাই না। মানুষের ওপর অত্যাচার করলে সে দল টিকতে পারে না। সেটা সিপিএম তার গুণ। সিপিএম এখন মহাশূন্যে চলে গেছে, মহাশূন্যে চলে গেছে। শূন্য থেকে তো মাইনাসে যাওয়া যায় না।
তারা শূন্য পেয়েছে। কেন? একটা 34 বছরের দল মানুষ কাকে কেন ভোট দেয় না? আপনাদের এটা চিন্তা করতে হবে। তারা আবার দেখবেন নির্বাচন এসছে, আবার দেখবেন একটা টোটো নিয়ে একটা মাইক নিয়ে সারাদিন ঘুরবে, আপনাদের বাড়ি বাড়ি যাবে, দেখবেন রাম বামের সাথে আস্তে আস্তে কথা বলবে। তাদের এটা, তোরা আমাকে ভোট দিবি না আমরা তোদেরকে ভোট দেবো। এটা হচ্ছে মাসি পিসির গল্প, দুজন দেখবেন সারাক্ষণ করে থাকে। আমাদের এখানে দেখেছেন আমাদের কোনো বাইরের কেউ এসছে বক্তৃতা দিতে? আমাদের বাইরে দেখুন, আমাদের সবাই পাড়ার মানুষ এখানে বসে আছেন, আমাদের বাইরের লোকের দরকার হয় না, আমাদের নেতৃত্বরাই যথেষ্ট, আমাদের বাইরের লোকের দরকার হয় না। এখানে হিমাংশু দাস, গৌরাঙ্গ ভট্টাচার্য, রমেশ মামার, এখানে শান্ত ভট্টাচার্য, 101 নেতা আছে আমাদের, এবং অভিজ্ঞ, এবং তারা সব কাজের মানুষরা আছে। সুতরাং আমরা নিজেরা স্বয়ংসম্বর, আমাদের বাইরে থেকে মানুষ এনে, বাইরে থেকে লোক এনে এখানে বক্তৃতা দিতে নিজেদের ছোট করবেন না, নিজেদের বিপন্ন করবেন না, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি। ওই কে এসছিল ওপার থেকে, ওই প্রফেসর মাঝে মাঝে টিভিতে বসে আমাদের শিক্ষামন্ত্রীর এগেনস্টে দাঁড়িয়েছিলেন, ব্রাত্য বসুর এগেনস্টে, কী নাম, বিমল শঙ্কর নন্দ, একজন 12 নম্বর ওয়ার্ডের, আমাকে বলছিলেন উনি বাড়ির পাশে বসতে পারেন না। আমি বললাম কেন রে, বাড়ির পাশে বসতে পারে না? বলছে ওনাকে দেখলেই ওখানে লোকে পচা ডিম ছুঁড়ে মারে, সেজন্য ওখানে বাড়ির পাশে বসতে পারে না। উনি এসছেন আমাদের এখানে বক্তৃতা দিতে। ওদের এই অবস্থা, বুঝেছেন? নিজের বাড়ির পাশে বসতে পারে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কারণ বাড়ির সামনে তো নিরাপদ নেই, মানুষ দেখলেই পচা ডিম ছুঁড়ে মারে। এরা হচ্ছে এই পার্টি, পচা পার্টি। এই পচা পার্টির সাথে কোনো বিরোধী যাবেন না, পচা পার্টির সাথে কোনো বিরোধী যাবেন না, এদের কোনো বিরোধী যাবেন না। সিপিএমরা তো ক্ষয়িষ্ণু, কখনো দেখবেন শূন্য হয়ে গেছে। দেখবেন সিপিএম এবার নির্বাচনে 21-এ দেখবেন বিজেপিকে সব ভোট ট্রান্সফার করে দিয়েছে, তাতেও তৃণমূলকে হারাতে পারেনি। সর্বক্ষেত্রে বিজেপি 77, সিপিএম 0, মানে কি সব ভোট ট্রান্সফার করে দিয়েছে বিজেপিকে, তাতেও তৃণমূলকে কিছু করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই বাংলার মানুষ, বেদিয়াপাড়ার মানুষ, সকল মানুষ আস্থা রেখেছেন। কেন আস্থা রেখেছেন? এখানে আমাদের বিদগ্ধ সব প্রার্থীরা আছেন, এখানে আমাদের সকলের প্রিয় আমাদের ব্রাত্য বসু তিনি আছেন, তিনি উন্নয়নের দমদম করেছেন। লাইনে আর চুল্লুর টেক বিক্রি হয় না, এটা আপনারা আশা করবেন না আবার চুল্লুর টেক করবেন, এখানে আশা করবেন না, এখানে 7টা লিখবেন। দেখুন, যদি 7টা লেখেন এখানে, এসব আশা করবেন না, এটা আর বেদিয়াপাড়ায় হবে না। 7টা নেশা, চুল্লুর টেক, কিছুক্ষণ আগে অরুণ মণ্ডল পল্লীতে আমি গিয়ে একটা চুল্লুর টেক আমাদের দলীয় সবাইকে নিয়ে গিয়ে ভেঙে দিয়েছি। আবার আস্তে আস্তে তাদের বলে, তাদের মধ্যে অনেকে আমার কাছে গেছে, আমার কাছে ফুটে যাচ্ছে, আমার পা ধরেছে যে আমাকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হোক। আমি বলেছি না, তৃণমূল কংগ্রেসে তোমাদের মতো এত গুণী মানুষদের আমাদের জায়গা হবে না। আমাদের তৃণমূল কংগ্রেসে অনেক মা বোনেরা আছে, তারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ, তাদের আমাদের দরকার হবে না তোমাদের। তোমরা যেখানে আসো, তোমরা যত বিজেপির সাথে ঘুরবে, মানুষ তোমাদের চেনে, তোমরা কী প্রকৃতির মানুষ, তোমরা মানুষ তোমাদের চেনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের দল করার কর্মীর অভাব নেই, আমাদের প্রচুর মানুষ দুহাত তুলে সমর্থন দিচ্ছেন। আর সিপিএমরা, তাদের আর কি কথা বলবো, 34 বছরে অপশাসন করেছেন, তারা শুধু টাকা তুলেছেন, বাড়িতে বাড়িতে চাঁদা তুলেছেন। আমি দেখেছি এই বন্যাটা হলেই তাদের উৎফুল্ল বেড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে একটা ভ্যান নিয়ে কাপড় নিয়ে তুলতে বেরোতো। একদিন ভোর 4টের সময় আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম, সল্টলেকে যাচ্ছি, বাস স্ট্যান্ডে বসে আছি, তপুও তখন মাঝে মাঝে দেখা হতো, তপুর সাথে ফটো নিয়ে, কেউ মরলে ও ফটো নিয়ে, তখন তো অত স্টুডিও মোবাইল ছিল না, তপুও তখন দেখতাম কাঁধে নিয়ে ওখানে বসে আছে ফটোগ্রাফি, তখন বলতাম কেউ নিশ্চয়ই মারা গেছে, তপু বসে আছে। আমি যখন বসে আছি দেখছি একটা ম্যাটারও করে সিপিএমের পার্টি অফিস থেকে সেই কাপড়ের বান্ডিলগুলো একটা বড় ম্যাটারও করে চলে গেল ভোরবেলা। আমি বললাম, একজনকে জিজ্ঞেস করলাম যে এগুলো কোথায় যাচ্ছে, বলছে এগুলো লিবার্টিতে যাচ্ছে, লিবার্টিতে পুরনো কাপড় চাপড় বিক্রি হয়, ওখানে বিক্রি করে এরা পয়সাটা নেবে। এই হচ্ছে সিপিএম, মানুষের পুরনো কাপড় বিক্রি করেও খায়। আমরা বেশি কথা বলতে চাই না,
আপনারা সচেতন থাকবেন। এরা আবার বাড়ি বাড়ি যাবে, এই সময় বেরিয়ে পড়বে, দেখবেন কত আপনার প্রতি দরদ, কত আপনার প্রতি একদম আপনার বোধহয় পারলে একদম সব কিছু করে দেয়। এমন আমরা কত কিছু করে দিয়েছি, আজকে গরিব মানুষগুলোর কিচ্ছু করে দেয়নি, কিচ্ছু করে নেয়নি। 34 বছর ক্ষমতায় আমাদের শুধু শোষণ করে গেছে, ইংরেজি তুলে দিয়েছেন। আমাদের যারা মনীষীদের অপমান করেছেন, রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেছেন, নেতাজিকে সাম্রাজ্যবাদের দালাল বলেছেন, বিবেকানন্দকে অপমান করেছেন, কোনোদিন জাতীয় পতাকা তুলতো না, এই কয়েকদিন ধরে দেখছি আবার জাতীয় পতাকা তুলছে, কারণ ওরা সবসময় আমাদের বিরোধী। আর বিজেপি ওদের সাথে দুজনের মিল আছে, দেখবেন ইডি আর সিবিআই বিজেপির দুই ভাই, আর সিপিএম আর কংগ্রেসাই বিজেপির একদম আপন বন্ধু। দেখবেন অধীর চৌধুরী দেখবেন কাস্তে আতুরি তারা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন মোহাম্মদ সেলিমের সাথে। সুতরাং আমরা 10,000 আমাদের কর্মীকে, কংগ্রেস কর্মীকে হারিয়েছি। আমরা কোনো সময় আমাদের আলাদা দল করার কোনো দরকারই ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল না। কেন আমরা আলাদা দল করব? আমরা বুঝেছিলাম যে কংগ্রেস আর সিপিএম, তখন থেকেই বুঝেছিলাম ওরা এক, এদের সাথে থাকলে আমরা কোনো দিন বেদিয়াপাড়া কেন বাংলাতে আমরা স্বাধীনতা পাবো না। আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম এবং 11 সালে আমরা সেই স্বাধীনতা পেয়েছি। আজকে সবাই মাথা উঁচু তোলে, এই চায়ের দোকানেও আমাদের সমালোচনা করে। সমালোচনা করার অধিকার সবার আছে, আমরা তো কাউকে কিছু বলি না। আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো, মানুষ বিবেচনা করবে। 34 বছরে বেদিয়াপাড়ার কী অবস্থা ছিল, তৃণমূল 11-12 সালে বেদিয়াপাড়ার কী অবস্থা আছে সেটা মানুষ বলবে। মানুষ বলবে মানুষ এখানে শান্তিপুরে আছে কিনা, মানুষ এখানে চলাফেরা করতে ঠিকভাবে পাচ্ছে কিনা, মানুষ পরিষেবা ঠিক করে পাচ্ছে কিনা, এটা মানুষ বলবে। মানুষ তার প্রতি, সেটাকে আমাদের বলতে হবে। আমাদের প্রার্থী, আমাদের বিদগ্ধ পণ্ডিত কী কী করেছেন বিস্তারিত বলেছেন। আমাদের 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, সব জুমলা। এখন বলছে মোদির গ্যারেন্টি। কি দেবে ভাই তুমি গ্যারেন্টি? কি গ্যারেন্টি দেবে? তুমি একটা গ্যারেন্টি পালন করেছো? আমাদের কেন্দ্র সরকার বলে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, তুমি তো একজনেরও চাকরি করলে না। ওদের আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করে তুমি 1000 টাকা উল্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে চলে গেলে, গরিব মানুষের টাকাগুলো তুমি নিয়ে চলে গেলে। সবার থেকে সবার লিঙ্ক করানো, সারা 10 বছর শুধু লিঙ্ক করেই কাটিয়ে দিলে। এর সাথে এর লিঙ্ক করো, ওর সাথে ওর লিঙ্ক করো, শুধু মানুষকে সেই নোটবন্দি থেকে যে লাইনে দাঁড় করানো শুরু করেছে, সারা বছর শুধু লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও আর লাইনে দাঁড়াও। নোটবন্দিতে 100 জন এই রৌদ্রে মারা গেছে, শুধু মানুষ আতঙ্কে মারা গেছে লাইনে দাঁড়িয়ে। মোদী সরকার, জনপ্রিয় সরকার, কৃষিদের ওপর ট্রাক্টর চাপিয়ে দেন, উলঙ্গ করে ঘোরান মণিপুরে। তিনি হচ্ছে বাইডেনের স্ত্রীকে 22 কোটি টাকার দামের হীরের আংটি পাঠান, উপকৌশল হিসেবে নিজের স্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখেন না। এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী দামোদর দাস মোদী। তার এই চরিত্র। তার মা আলাদা থাকেন, তার মাকেও নিজের কাছে রাখেন না। সুতরাং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তিহার জেলের জেল খাটা আসামি, খুনের অভিযোগে তার যারা সাক্ষী ছিল সবাইকেই উত্তরপ্রদেশ সরকার এনকাউন্টারে মেরে দিয়েছে। এই হচ্ছে বিজেপির সরকার, জুমলাবাজ সরকার। এই সরকার থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষত বাঙালিকে। আমি শেষ 2-1টা কথা বলবো। বাঙালি মানেই বাংলাদেশি, আমাদের আঘাত করছে। আপনারা যারা জানেন না, আপনারা জানেন না আসামে যখন বিরোধী দল নেই 19 লক্ষ বাঙালির কী অবস্থা। তাদের ডিভোটার করে দিয়েছে, কাউকে কাউকে করে জেলের মধ্যে আটকে রেখে দিয়েছে। আজকে কর্ণাটকে একজন বাঙালি কাজ করতে গেলে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাকে বাংলাদেশি বলছে, সে সব দেখাচ্ছে। আমার কাছে কয়েকজন আছে এসেছে, আমাকে সার্টিফিকেট আবার লিখে দিতে হয়েছে, বলছে না আমাদের থাকতে দিচ্ছে না, ওখানে থাকতে দিচ্ছে না। কিন্তু বাংলা এমন যে জায়গা, সর্বধর্ম সমন্বয়ের জায়গা, বাঙালিকে সতর্ক থাকতে হবে। ওরা বাংলাকে বাংলাদেশি বলে পরিণত করে যে আমরা উদ্বাস্তু এলাকায় বাস করি।
বেশিরভাগই মানুষের আমাদের পরিচয়পত্র আছে, আমাদের প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে। আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, মুখ্যমন্ত্রী নির্বাচন করেছি, তাহলে আমাদের আবার নাগরিকত্ব কোথায় প্রশ্ন ওঠে? আমাদের কাছে তো সব আছে। বলছে তোমরা ডিক্লারেশন দাও, তোমরা ওপার বাংলা থেকে এসছো ধর্মীয় নিপীড়নের কারণে, সেখানে তোমরা একটা ফিল আপ করো যে তোমরা আসলে বাংলাদেশি, বা তোমরা আসলে পাকিস্তানি, বা তোমরা আসলে আফগানিস্তান থেকে এসছি, আমাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। আমরা যেগুলো এগুলো বানিয়েছি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সকলগুলো অবৈধভাবে বানিয়েছি, আমাকে ডিক্লারেশান দিতে হবে। আপনি যদি একবার রাষ্ট্রের কাছে সেই ডিক্লারেশান দেন, সেদিনই কি আপনি আর ভারতীয় নাগরিক থাকলেন? আপনি তো নিজেই স্বীকার করে নিলেন আপনি উদ্বাস্তু। এই জন্য যদি এইবারই কিন্তু আপনাদের শেষ ভোট। ধরে রাখবেন, যদি আরেকবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তিনি বলেছেন এক দেশ এক ভোট হবে, মানে আপনি আর ভোট দিতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, আপনাকে ডি ভোটার পরিণত করে দেবে, আপনার আধার কার্ড নষ্ট করে দেবে, আপনি ব্যাংকে টাকা রাখতে পারবেন না, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারবেন না, আপনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এমনিতে সুকান্ত মজুমদার বলেছে 3 মাস পর লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে। বুঝেছেন তার চক্রান্ত? সুতরাং আমাদের সবাইকে সতর্ক রাখতে হবে, বিশেষত বাঙালির কাছে মহাবিপদ। আমরা এতদিন বাংলা থেকে এসেছি, কেউ আমরা ঘর বানিয়েছি, বাড়ি বানিয়েছি, আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, আমাদের সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। একবার তারা খেয়ে ওপার থেকে এসেছি, আবার বিজেপি চাইছে আমাদের আরেকবার উদ্বাস্তু করে দিতে, আমাদের পরিণত করতে। কেন করেছে? ওই জন্যই লিঙ্কগুলো করেছে। কিছুদিন আগেই দেখেছিলেন সব আধার কার্ডগুলো লক করে দিয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে ওঠার পর আবার আধার কার্ডগুলো চালু করেছে। আপনারা জানেন না, 85 লক্ষ রেশন কার্ড বাংলার ক্যান্সেল করে দিয়েছে এর মধ্যে। আপনারা অনেক কিছুই আপনাদের গোপনে গোপনে কাজ করে যাচ্ছে এই বিজেপির সরকার। সুতরাং আরেকবার যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে 42টার মধ্যে 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় করতে পারি, অন্তত এই জুমলাবাজ, ঠকবাজ, চিটিংবাজ সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে পারি, সেখানে কিন্তু তখন বাংলা আবার কিন্তু আগামী দিন বাংলা উঠে দাঁড়াবে মাথা উঁচু করে। বাংলা সবসময় মাথা উঁচু করে থাকবে। বাংলা মাথা উঁচু করেছিল নেতাজির বাংলা, বাংলা মাথা উঁচু করে থাকবে। আমরা কিন্তু এই মির্জাপুরের দল হব না, আমরা কিন্তু মির্জাপুরের দল হব না, আমরা কিন্তু ওই জগৎ শেঠদের কিন্তু আমরা দল হব না। মির্জাপুর কেউ নাম রাখে না। আমি ICDS মেয়েদের জন্য জিজ্ঞেস করছিলাম, আমার তো বেদিয়াপাড়ায় এত বাচ্চা হচ্ছে, এখনও ছোটো ছোটো বাচ্চা 200-300, আমি খবর নিই ওদের কাছ দিয়ে বাচ্চা কত হলো। আমি বললাম বাচ্চার বাবা মারা কেউ কি নাম শুভেন্দু রেখেছে? বলছে না দাদা, কেউ শুভেন্দু নাম রাখছে না। বলছেন আগামী দিন ওই গদ্দারের নাম কেউ রাখবে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরেছে, এত কাজ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, তাকে আজকে সেই রকম আমাদের মাকে পেছন থেকে ছুরি মেরেছে। এরকম ছোট ছোট গদ্দার এখানেও আছে, তিনাতকলতিতেও আছে, বেদিয়াপাড়ায় কোণে কোণে 2-1টা গদ্দার আছে, থাকবে। আমাদের কাছে তাতে কিছু থাকবে না। আমরা নেতাজি সুভাষচন্দ্রের আমরা বংশধর, আমরা হচ্ছে নজরুলের বংশধর, আমরা আছি, আমরা থাকবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে জানবেন বাংলা সুরক্ষিত থাকবে। আপনারা কারোর ভুল আপনাদের বাড়ি থেকে যাবে, দেখবেন এইটুকু বলছিল না বলে ছোটো ছোটো চাল দিয়েছে। করোনায় তো 1 কিলো চাল দিতে পারতিস, সেটা দিলি না কেন? এই তো রামনবমী গেল, রামনবমীতে তো রাম মন্দিরটা উদ্বোধন করতে পারতিস। আমরাও তো হিন্দু, আমরাও তো সনাতন হিন্দু। রাম কি আমরা এখানে কি মিটিং শেষ হওয়ার পর জয় দুর্গা জয় কালী বলে স্লোগান দেবো? কখনোই দেবো না। আমরা বলবো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা রাজনীতিতে আনবো না ভগবানকে, রামই তোমাদের জবাব দেবে রাস্তায় নামাবার। ভগবানকে রাস্তায় নামাবার জবাব রামই তোমাদের দেবে, আমাদের দিতে হবে না। আমরা ভগবান নিয়ে রাজনীতি করি, ভগবান তো আমাদের বুকে আছে। আমরা দুর্গা পুজোয় বিশ্বাসী, আমরা কালী পুজোয় বিশ্বাসী, আমরা রামকে পুজো করি, কিন্তু রামকে আমরা পথে নামাই না, দুর্গাকে পথে নামাই না।
আমরা সনাতন বাঙালি, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা সবাই হিন্দু, এটা আমাদের গর্ব। কিন্তু তাকে নিয়ে আমরা রাজনীতি করব না, তাকে নিয়ে তাকে মন্দিরে গিয়ে পুজো করব, তার উপাসনা করব, তার নামে উপোস করব, আমরা সবাই করি। আবার বলে রাম মন্দির অসম্পূর্ণ। কোনো জানেন মন্দির অসম্পূর্ণ হলে সেই মন্দির উদ্বোধন করা যায় না। আমাদের রাষ্ট্রপতি যেহেতু বিধবা, রাষ্ট্রপতি যেহেতু আমাদের শিডিউল কাস্ট, তাকে উদ্বোধন করা হয়নি, উদ্বোধনের নিমন্ত্রণ করাই হয়নি। দ্রৌপদী মুর্মুকে নিমন্ত্রণ করাই হয়নি এই রাম মন্দির উদ্বোধনে। আমাদের মতুয়াদের জল, সেখানে প্রবেশ নিষিদ্ধ। এই হচ্ছে আরএসএসের দল, তারা হচ্ছে উদ্বোধন করে দিল। আবার বলছে যে রামের মাথায় নাকি সূর্যের, রামনবমীর দিন সূর্যের ইয়ে পড়েছে। এটা সবাই জানে, আমরা পড়াশোনা করেছি তো, প্রতিফলন আর প্রতিসরণ এটা করলে সহজেই, আমি যদি বলি এখান থেকে পড়লে উত্তমদার কপালে আমি সূর্যের ফোঁটা ফেলবো, এখান দিয়ে আমি সূর্যের ফেলা ফেলে দিতে পারি। এত হাজার হাজার রাম মন্দির আছে, কোথাও তো রামের কপালে হচ্ছে সূর্যের ইয়ে পড়লো না, সেখানে গিয়ে পড়লো। এইসব জুমলাবাজি, মিথ্যেবাজি। এবার ধ্যান করবেন, দেখবেন কোথায় আবার ক্যামেরা ফিট করে রাখেছে চেয়ারে, আগে প্লাস্টিক ছড়িয়ে তারপর দেখবেন প্লাস্টিক তুলছে। এইসব জুমলাবাজি। যখন দেখবেন কার্গিল যুদ্ধ হচ্ছে, উনি শুটিং করছে। এই সব জুমলাবাজি সরকার, মোদী সরকারকে যদি আর একবার ক্ষমতায় আসে, বাঙালির কিন্তু অস্তিত্ব থাকবে না, উদ্বাস্তুদের কিন্তু অস্তিত্ব থাকবে না। আমাদের কিন্তু রাতে আবার সিআরপিএফরা যখন এসে আমাদের ডিভিউটার করে দিয়ে আমাদের ডিটেনশনকে নিয়ে যাবে, তখন তো কিন্তু সিপিএম বিজেপিদের বলে আলাদা, তৃণমূল কংগ্রেস বলে আলাদা কিন্তু কোনো বিচার হবে না। আসামে কিন্তু যারা বিজেপি করতো তাদেরও ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, যারা আমাদের দল করতো বা অসম গণ পরিষদ করতো তাদেরও নিয়ে গেছে। এখানেও ভাবছেন যারা বিজেপি করছেন 500,000 টাকার লোভে, যারা সিপিএম করছেন তাদেরও কিন্তু